আলোচনা বোঝার সুবিধার্থে আমি স্লাইডটা অন করি। আমার মনিটর দেখা যাচ্ছে, একটু কাইন্ডলি জানান প্লিজ একজন। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমি ক্লাসটা রেকর্ডের দিকে নিয়ে যাই, রেকর্ড করি। আমাদের আজকের চতুর্থ ক্লাসে ঔষধ নিয়ে আলোচনা, অ্যাকোনাইট নেপিউলাস, প্রুভার স্বয়ং ডক্টর হ্যানিম্যান স্যার। উৎস উদ্ভিদ রাজ্য মাইজম সরিক, অন্য নাম মক্স হুড বা মিঠা বিষ, কাতরতা শীত কাতর। আমরা জানি যে হোমিও জগতে যতগুলো ওষুধ রয়েছে বিশেষ করে দুইটি ভাগে ভাগ করা হয়। একটা হলো অ্যাকিউট ডিজিজ এবং আরেকটা হলো ক্রনিক ডিজিজ। ওষুধগুলাও ঠিক তেমনি। কাইন্ডলি একটু মিউট করে রাখেন, যাদের আনমিউট আছে কাইন্ডলি একটু খেয়াল রাখবেন, অডিও ভিডিও দুটি মিউট করে রাখবেন। ধন্যবাদ। একটু খেয়াল রাখবেন যখন আপনারা ক্লাস করবেন, অন্যান্য আনুষঙ্গিক কাজ করতে চাইলেও অবশ্যই মনিটরের দিকে একটু খেয়াল রাখবেন আপনার, যে ওখানে যেন অডিওটা অন না হয়ে যায়, ভিডিওটা অন না হয়ে যায়। তো এই যে অ্যাকিউট রোগ, অ্যাকিউট ঔষধ, ক্রনিক রোগ, ক্রনিক ঔষধ। তো আমাদের আজকের যে আলোচনা সেটি অ্যাকিউট কেসের ক্ষেত্রে বেশি কার্যকরী। এখন প্রশ্ন আসতে পারে অ্যাকিউট কাকে বলে আর ক্রনিক কাকে বলে, অ্যাকিউট ডিজিজ কি, ক্রনিক ডিজিজ কি? সেটা যদি প্রশ্ন আসে তখন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব খুব সংক্ষেপে। তারপর পরবর্তীতে আমরা আলোচনা করতে গিয়ে আমরা সেই বিষয়গুলো তো অবশ্যই জানবো। তো আর এখানে মেয়াজমের যে ব্যাপারটা বলা হয়েছে, সোরিক, সাইকোটিক এবং সিফিলিটিক, তিনটি মায়াজম আছে আমরা জানি, সেটি নিয়ে পরবর্তীতে আলোচনা পর্যায়ক্রমে হবে। তো আপাতত মনে করতে হবে প্রত্যেকটা মানুষের মধ্যেই অ্যান্টিসেরিক বিষয়গুলো আছেই। সাইকোটিক এবং সিফিলিটিক পরবর্তীতে দুটো আসে। তো প্রথম যেহেতু আছেন মায়াজম নিয়ে এখনই আলোচনা করতে চাচ্ছি না, একটু বিভ্রান্তি হতে পারে, আস্তে আস্তে আমরা সেই পর্যায়গুলোতে যাবো ইনশাল্লাহ। আর এটা এক ধরনের বিষ, দেখা যাচ্ছে মিঠা বিষ, মংসুড। কাতরতা শীত কাতর, কাতরতা তিন রকম হয়, শীত কাতর, গরম কাতর এবং উভয় কাতর। এটা শীত কাতর ঔষধ। ক্রিয়াস্থল, প্রত্যেকটা ঔষধেরই ক্রিয়াস্থল আছে এবং সেই জিনিসগুলো আমাদের কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে অবশ্যই, কারণ অ্যাকশন, প্রত্যেকটা ঔষধের শরীর এবং মনের উপর অ্যাকশন আছে, পছন্দের জায়গা আছে, সেই জায়গাগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে ঔষধ নির্বাচন করতে গিয়ে আমাদের অনেকটা হেল্প হবে এই বিষয়গুলো। মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, শ্লেষ্মা ঝিল্লি সহ দেহের প্রায় সকল তন্ত্র, অর্থাৎ এই ওষুধটি মস্তিষ্ক পৃষ্ঠবংশীয় স্নায়ুমণ্ডলের উপর ক্রিয়া করে ধামনিক রক্ত সঞ্চালনের আধিক্য ঘটায়। ধামনিক, এই যে কিছু শব্দ, এগুলো যারা বুঝবো না আমরা অবশ্যই নোট নিব। আমি বারবার বলেছি যে পাশে একটি কাগজ এবং কলম রাখবেন। ক্লাস করতে গিয়ে যেহেতু কথা বলার সুযোগ নেই কারো, এতে আলোচনাটা বাধাগ্রস্ত হয়। মানে খুব ভেরি ইম্পর্টেন্ট কোনো যদি পয়েন্ট থাকে সেটার ক্ষেত্রটা ভিন্ন, যে কেউ বুঝতে পারতেছে না বিষয়টা, তখন একটা ভিন্ন কথা, তখন হয়তো পয়েন্ট আউট করে সেটা তাৎক্ষণিক একটু সমাধান আলোচনা করা যায়। এছাড়া রাখবেন ক্লাস শেষ হলে, আমি তো বলেইছি যে সময় দেওয়া হবে 15-20 মিনিট, আধা ঘন্টা, প্রয়োজনে 1 ঘন্টা সময় দেওয়া হবে আপনারা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এই যে ধমনী, আমাদের শরীরের মধ্যে কিন্তু রক্ত সংবহন তন্ত্র বিশেষ করে দুইটা, আর্টারি এবং ভেইন। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা ভালো জানবেন। আর্টারি মানে ধমনী, আর ভেইন মানে হলো শিরা। ধমনী দিয়ে কি যায়? অক্সিজেনেটেড ব্লাড, বিশুদ্ধ রক্ত, যে রক্তগুলা কি খাদ্য, পুষ্টি সব, খাদ্যের সব পুষ্টি, অক্সিজেন সব নিয়ে সমস্ত প্রত্যেকটা সেল পর্যন্ত নিয়ে পৌঁছায়। আর ভেইন যেটা শিরা, সেটা কালো বা দূষিত রক্ত বের হয়, ধাবিত হয়। তো
এগুলোর মধ্যে ধামনিক যে আর্টারিয়াল যে ভেইন, আর্টারিয়াল রাস্তা দিয়ে এই অ্যাকোনাইটের কার্যটা বেশি স্পষ্ট। সেজন্য নানা স্থানে রক্ত সঞ্চয় এবং প্রদাহ উৎপন্ন হয়। কারণ তত্ত্ব: ভয় পাওয়া, ঠান্ডা লাগা, আঘাত, অস্ত্রোপচার, এগুলো কিন্তু কারণ। আমরা কোনো রোগী যখন চিকিৎসা করতে যাব, কারণ ভাইটাল একটা ফ্যাক্টর। আপনি একটি কনস্টিটিউশনাল ওষুধ নির্বাচন করলেন, সেখানে দেখলেন যে ওষুধটি আসলো ল্যাকেসিস, জাস্ট ফর অ্যান এক্সাম্পল, ল্যাকেসিস। এখন ওষুধ প্রদান করার পরেও তার বাম দিকের মাথা ব্যথা সারছে না, বহুদিনের মাথা ব্যথা সারছে না, অন্য লক্ষণ ল্যাকেসিসের আছে। এখন অনেক অনুসন্ধান করে দেখলে যে এই রোগীর মধ্যে আসলে ল্যাকেসিসের ব্যাপারটা কনস্টিটিউশনালি থাকলেও এই রোগীর অনেকদিন আগে মাথায় আঘাত পাওয়ার একটা ইতিহাস আছে এবং তারপর থেকে তার এই সমস্যা। তখন আপনাকে অবশ্যই সেই কারণের উপর ওষুধ নির্বাচন, হয়তো হাইপেরিকাম, আর্নিকা, না হলে নেট্রম সালভ, যে কোনো একটি ওষুধ আপনাদের নির্বাচন করতে হবে। দেখা যাবে ওইটা দিলেই তার অন্যান্য কষ্টগুলো সব কমে গেল, অন্যান্য কষ্টগুলো থেকে সে উপশম বোধ করলো। তাহলে কারণ যদি পাওয়া যায়, কোনো সুনির্দিষ্ট কারণ, দ্যাট ইজ এই ওষুধের কারণগুলা কি কি? ভয় পাওয়া। কেউ ভয় পেয়েছে, হুট করে কোনো কুকুর দেখে ভয় পাক, ভূত দেখার মতো কিছু দেখে ভয় পাক, মানুষ দেখে ভয় পাক, আচমকা ভয় পেয়ে যদি সে সেন্সলেস হয়ে যায়, কোনো একটা ইফেক্ট আসে, খিঁচুনি আসে, তখন অ্যাকোনাইট গুরুত্বপূর্ণ ওষুধ। ঠান্ডা লাগার জন্য, আঘাত, অস্ত্রোপচার ইত্যাদির ক্ষেত্রেও অ্যাকোনাইটের কথা আমাদের প্রথম ভাবতে হবে। পরবর্তী আলোচনাগুলোতে আমি ডিটেলস সেটা নিয়ে আসবো ইনশাল্লাহ। উপযোগিতা: কাদের ক্ষেত্রে এটি বেশি উপযোগী? সাধারণত রক্ত প্রধান ধাতু বিশিষ্ট বালক বালিকা এবং মোটা সোটা, কালো চুল এবং চক্ষুর কালো তারকা বিশিষ্ট ব্যক্তি বা যাদের আবহাওয়ার পরিবর্তনে সহজ অসুখ হয়, তাদের তরুণ পীড়ায় এটি বিশেষ উপযোগী। এই যে কালো চক্ষুর, কালো তারকা, এই যে এই কথাগুলা, এগুলা বিশেষ করে যে সমস্ত জায়গায় ওষুধগুলো প্রুভিং হয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু এই যে কালো চক্ষু তারকা, আমাদের দেশের অধিকাংশ মানুষের চক্ষু তারকা কালো, এই বিষয়গুলা ওই জায়গার কারণেই আহ বিভিন্ন পুস্তকে এই তথ্যগুলো এসেছে। তো এগুলো আমাদের এখানকার জন্য ওই রকম অত জরুরি নয়। উৎস ভিত্তিক আলোচনা: এই যে উৎস, মানে এই ওষুধটা উদ্ভিদ রাজ্য থেকে আবিষ্কৃত হয়েছে। এখন এই কোন উদ্ভিদ থেকে আলোচনা হয়েছে, কোন সেই উদ্ভিদের ক্যারেক্টারটা কি, সেটা যদি আমরা ভালো মতো জানি, বুঝি, তাহলে আমাদের এই ওষুধ সম্পর্কে একটা সুস্পষ্ট চিত্র আমাদের মস্তিষ্কে ছাপ ফেলে দেয়। এবং আমাদের এত পরিশ্রম, এত পড়াশোনা, এত লেখালেখি, কারণ আমাদের একটু ওষুধ চিত্র যেন মাথায় সেট আপ করতে পারি। সেটা কোন পন্থায় কে কিভাবে উপস্থাপন করবে এবং কে কিভাবে সেটা রিসিভ করবে, সেটাই মূল কথা। তাহলে এখানে আমরা দেখব অ্যাকোনাইট, নীল বা রক্ত বর্ণ পুষ্প বিশিষ্ট উদ্ভিদ বিশেষ, কাঠবিষ, এই জাতীয় উদ্ভিদের শুষ্ক বিষাক্ত শিকড় থেকে প্রস্তুত ঔষধ, যা হৃদযন্ত্রের ক্রিয়া মন্থর করতে ব্যবহৃত হয়। এক কথায় অ্যাকোনাইট ধুলোবিহীন। এর নামকরণের কারণ হলো এই গাছটি এমন শুষ্ক পাহাড়ি অঞ্চলে জন্মে যেখানে মাটি বেশি থাকে না, পাথর বেশি থাকে, ফলে এর শিকড় বেশি গভীরে যেতে পারে না এবং তবুও খুব শক্ত এবং শুষ্ক হয়। এই কথাগুলো প্রত্যেকটা লাইন খেয়াল করবেন। আমরা যে চিকিৎসা পদ্ধতি অবলম্বন করেছি, হোমিওপ্যাথি, এটা কিসের উপর দাঁড়িয়ে আছে? পুরো বাস্তবতা, একটা প্রতিষ্ঠিত সত্যের উপর দাঁড়িয়ে আছে। সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, সদৃশ্য কারক করে। এটার মানে কি? এই লাইন দুটি যদি বোঝেন, তাহলে অর্গাননের সেই কথাগুলো আপনার মাথায় ক্লিয়ার হয়ে যাবে। অ্যানিম্যান অর্গাননের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বাক্য এবং ওষুধ প্রবীণকালীন এই যে ওষুধগুলা, চিত্রগুলা, প্রত্যেকটি কথা দেখেন কত সুন্দর মিল সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত। একটু আলোচনার পরে আমি আরো ক্লিয়ার করছি এটি। এই যে এটি হলো অ্যাকোনাইটের সে মিঠা বিষের গাছ, মঙ্কসউড। এই যে এখানে শুষ্ক
অল্প বালু পাথরের যে জায়গাগুলো পাহাড়ি অঞ্চল পাথর আছে সেই জায়গাগুলোতে জন্মে। তার মানে শিকড়গুলো বেশি গভীরে যেতে পারে না। গভীরে কেন যেতে পারে না? তাহলে এর শিকড়গুলো উপরেই থাকে। আমরা জানি অ্যাকিউট ডিজিজ যেগুলো আছে সেগুলা কিন্তু শর্ট অ্যাক্টিং মেডিসিন। আর ডিপ অ্যাক্টিং মেডিসিন কি? শিকড়ও গভীরে যাবে, এর উৎসগুলো গভীরে, এর রোগের উৎসগুলা গভীরে। তেমনি ডিপ অ্যাক্টিং মেডিসিন ন্যাট্রামিউ, ল্যাকেসিস, মেডোরিনাম, লাইকোপোডিয়াম এর উৎসগুলো কিন্তু খুব গভীরের। তাই এই উদ্ভিজ্জ কিংবা এর প্রাণীজ ঔষধগুলার উৎসগুলোও অত্যন্ত গভীরের। তাহলে এখানে আমরা এই উদ্ভিদটা দেখলাম। আমরা জানি যে কোনো গাছ মাটি থেকে উঠালে তার শিকড়ে কিছু থাকে, কিন্তু অ্যাকোনাইট এমন একটা উদ্ভিদ যেটি মাটি থেকে টেনে উঠালে কোনো ধুলা কিংবা মাটির কণা পর্যন্ত থাকে না। এজন্য এটা ধুলামুক্ত পরিবেশ পছন্দ করে। খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিবেন। এজন্য এর রোগীরা কি করে? ধুলামুক্ত জায়গা পছন্দ করে। এই যে টেনে তোলা হয়েছে, কোনো ধুলা নেই এবং ধুলাযুক্ত বায়ুতে অসুস্থ হয়। অর্থাৎ শীতের শুষ্ক বাতাসে ধূলিকণার উপস্থিতি বেশি থাকে, জলকণা কম থাকে। সেজন্য হোমিওপ্যাথিতে শুষ্ক বায়ু এবং আর্দ্র বায়ুর ওষুধ আলাদা আলাদা হয়। যেমন ড্রাই কোল্ড, শীতের শুষ্ক আবহাওয়া যেটা ড্রাই কোল্ড বলা হয়, অ্যাকোনাইট, নাক্সভম, হেপারসালফ, ক্যালিকার্ব, অ্যাসারাম। এবং ড্যাম কোল্ড অর্থাৎ বর্ষাকালের যে স্যাঁতসেঁতে ভেজা আবহাওয়া, সেই জায়গার যে ওষুধগুলা এবং সেই জায়গার যে রোগীগুলো অসুস্থ হয় তারা এই সমস্ত ওষুধের ড্যাম কোল্ড, দ্যাট ইজ রাস্টক্স, মার্কুরিয়াস, মার্কসল, ডালকামরা, ক্যালকেরেকা, থুজা, ন্যাট্রাম সালফ এগুলা। অর্থাৎ অ্যাকোনাইট ধুলাযুক্ত বা শীতের শুষ্ক ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ে। তাহলে আমরা তো পেলাম অ্যাকোনাইটের যে উৎস, সে অ্যাকিউট একটা ওষুধ, কারণ তার শিকড়গুলো খুব গভীরে যেতে পারে না, উঁচু উঁচু স্তরে থাকে। আমরা জানি যে কিছু যেগুলো শর্ট অ্যাক্টিং মেডিসিন যেমন অ্যাকোনাইট, রাস্টক্স, বেলেরোনা এগুলাও কিন্তু সারফেসের উপর বেশি কাজ করে। মনে রাখবেন যে ওষুধগুলো যত আছে, কিছু ওষুধ আছে হয়তো পুকুরের, দিঘির তলদেশ পর্যন্ত যেতে পারবে, কিন্তু সেই ওষুধগুলো কখনো সমুদ্রের গভীরে মাটিতে পৌঁছে হাজার হাজার মিটার নিচে পৌঁছে সেখান থেকে ঝিনুক থেকে মুক্তা সংগ্রহ করতে পারবে না। যেমন অ্যাকোনাইট, বেলেডোনা এগুলা, এই ওষুধগুলা শর্ট অ্যাক্টিং মেডিসিন, এর গভীরে যাওয়ার মতো ক্যাপাবিলিটি তাদের নাই, পালসেটিলা। কিন্তু যেগুলো গভীরের সেগুলো কখনো কখনো শর্ট অ্যাক্টিং যে ওষুধ অ্যাকিউট রোগগুলারও রোগ আরোগ্যের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। তাহলে আমরা দেখলাম এটা ড্রাই কোল্ড যেটা, সেটা সেই সময় যে আক্রমণ হয় সেক্ষেত্রে অ্যাকোনাইট একটি গুরুত্বপূর্ণ। এর শিকড় মাটি না থাকায় খুব গভীরে প্রবেশ করতে পারে না, তেমনি এই ওষুধও রোগের গভীর স্তরে কাজ করতে পারে না। এই উদ্ভিদ খুব শক্ত পাথরের অঞ্চলে শক্ত শিলা পাথরে জন্মায়, অর্থাৎ কঠিন আর কঠিন পরিস্থিতিতেও এই গাছ জন্মায়। কঠিন আর কঠিন পরিস্থিতিতেও এই গাছ জন্মায়। আর এই রোগীরা কঠিন পরিস্থিতিতেও আনন্দ করতে চায়। এখন বুঝতে হবে কোন ধরনের পরিস্থিতিতে এবং কি ধরনের আনন্দ করতে চায় বা কেন আনন্দ করতে চায়। অ্যাকোনাইট রোগী অতি সহজেই দুঃখের মধ্যে, সমস্যার মধ্যে বা কঠিন পরিস্থিতির মধ্যে সময় অতিবাহিত করে সে বাঁচার রসদ খোঁজে, নতুন করে আবার বাঁচতে চায়। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। অ্যাকোনাইট খুব কঠিন পরিস্থিতির মধ্যেও বাঁচার রসদ খুঁজতে চায়, নতুন করে আবার বাঁচতে চায়। ইউরোপের পার্বত্য অঞ্চলে ঠান্ডা ঝড়ো হাওয়ায় এই গাছ জন্মে। অ্যাকোনাইট রোগীরাও ঠান্ডায় আক্রান্ত হয়। এদের সকল আক্রমণ ঝড়ের বেগে আসে এবং ঝড়ের বেগে চলে যায়। ডক্টর ক্লার্কের ABC, এতে কি অ্যাকোনাইট রক্তের গতি অতিমাত্রায় বেড়ে যাওয়া, এরা অসুস্থ হয়, অর্থাৎ রক্তের উত্তেজনা অতিমাত্রায় বেড়ে যায়। বিতে বেলেডোনা, মস্তিষ্কে রক্ত সঞ্চয়জনিত উত্তেজনা। সিতে ক্যামোমিলা, মেজাজের উত্তেজনা। এই যে অতিরিক্ত যে বিষয়টা, ডক্টর ক্লার্ক ABC এই তিনটি লেটারের মাধ্যমে সেটা বুঝিয়েছেন তিনটি ওষুধের ক্ষেত্রে
রক্তের যে উত্তেজনা, এক্সাইটমেন্ট, অ্যাকোনাইটের ক্ষেত্রে, বেলেডোনার ক্ষেত্রে এবং ক্যামোমিলের ক্ষেত্রে আলাদাভাবে বুঝিয়ে দিয়েছেন। অ্যাকোনাইটের পরিচয়ক লক্ষণ বা চারিত্রিক লক্ষণ এবারে আমরা দেখব। হ্যানিম্যান বলেন, অ্যাকোনাইট নির্বাচনের ক্ষেত্রে সবার আগে তার মানসিক লক্ষণগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। তার মানসিক লক্ষণগুলোই আমরা আগে দেখব। ভয়, প্রচন্ড ভয় এবং উৎকণ্ঠা, মৃত্যু ভয়, অন্ধকারের ভয়, ভূতের ভয়, বাইরে যাওয়ার ভয়, লোকের ভিড়, রাস্তা বা সেতু পারাপারের ভয়, গর্ভাবস্থায় মৃত্যুর ভয়, মুখে চোখের ভয়ের চিহ্ন ফুটে ওঠে, মনে হয় এ রোগে তার মৃত্যু অনিবার্য, ডাক্তার ডাকা, চিকিৎসা করা বৃথা, এমনকি মৃত্যুর দিনক্ষণ পর্যন্ত বলে দেয় যে আমি 4টার সময় মারা যাব, কি 3টার সময় মারা যাব, 2 ঘন্টা পর আমি মারা যাব, আমি আর বাঁচবো না, এমনটি বলে। আত্মীয় স্বজনদের ডেকে পাঠায় এবং শেষ বিদায় নেয় সকলের কাছে। এর প্রতিটি লক্ষণ ব্যাখ্যা করতে গেলেই 1 ঘন্টার মতো বেশি সময় লাগবে। তো আমি সংক্ষেপে বলছি, যেন আশা করি আপনারা এটা বুঝতে পারবেন। কারণ এমনি অনেক স্লাইড আছে, অনেক আলোচনা রয়েছে। অত্যন্ত উৎকণ্ঠা এবং অস্থিরতা, খুবই উৎকণ্ঠিত এবং অস্থির থাকে। একবার বিছানায় শুয়ে থাকে, একবার বসে, আবার ওঠে, একবার কাঁদে, একবার সৃষ্টিকর্তাকে ডাকে। অর্থাৎ নিজে অস্থির, আবার বাড়ির শুদ্ধ লোককে অস্থির করে ছাড়ে সে। এমনই অস্থিরতাপূর্ণ ঔষধ। অনুভূতি, সমস্ত অনুভূতি তীব্র হয়, ব্যথার অতিমাত্রায় কাতর হয়ে পড়ে। ন্যাশ এর 3টি, ইবি ন্যাশ প্রখ্যাত একজন হোমিওপ্যাথ। ন্যাশের 3টি ব্যথার ওষুধ, যেমন অ্যাকোনাইট, ক্যামোমিল এবং কফিয়া। তার মধ্যে অ্যাকোনাইট অন্যতম। গান বাজনা অসহ্য লাগে, মন খারাপ হয়, মনে করে তার চিন্তাগুলি পাকস্থলী থেকে আসছে, মনে করে তার কোনো অঙ্গ অস্বাভাবিকভাবে মোটা হয়ে যাচ্ছে। এটা একটা সেন্সেশন, এটা একটা অনুভূতি এই ওষুধের জন্য। উদাসীনতা, সে তার বন্ধুগণের প্রতি সমস্ত স্নেহ হারায়, তাদের কি হবে তাতে তার গ্রাহ্য হয় না, তাদের সম্বন্ধে কোনো কৌতূহল থাকে না। সময় সময় এরূপ উদাসীনতা দেখা দিতে পারে এই ওষুধে, খুবই বিপরীত একটি লক্ষণ। সার্বদৈহিক লক্ষণ এবার দেখব। আকস্মিকতা এবং ভীষণতা। আমরা জানি এই উদ্ভিদ ইউরোপের পার্বত্য অঞ্চলের ঠান্ডা ঝড়ো হাওয়ায় জন্মে, এবং অর্থাৎ ঝড়ো হাওয়ার মধ্যেই তার জন্ম, সে তো ঝড়ের গতিতেই আসবে। অ্যাকোনাইট রোগের সকল কষ্ট ঝড়ের গতিতে আসে, সেটা ঘূর্ণিঝড়, টর্নেডো কিংবা আরো বড় ঝড় হতে পারে, কিংবা এবং ভীষণ আকারে ধারণ করে, মুহূর্তের মধ্যে সবকিছু লন্ডভন্ড করে দিতে চায়, এবং ঝড়ের ভীষণতাও তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে, হয় রোগীকে ধ্বংস করে দেয় অথবা নিজেই ধ্বংস হয়ে ঝড়ের বেগে চলে যায়। এটাই অ্যাকোনাইট। যেমন সুস্থ মানুষ ঘুমের মধ্যে রাত 12টায় হঠাৎ পেটের যন্ত্রণা নিয়ে চিৎকার চেঁচামেচি, অস্থিরতা ইত্যাদি অবস্থা জেগে উঠল, অথচ কিছুক্ষণ পূর্বে সব ছিল সুন্দর, স্বাভাবিক, সুস্থ। মুহূর্তে ঝড়ের যেমন উলটপালট হয়ে যায় সবকিছু, তেমনি অ্যাকোনাইটের অবস্থাও এমনই হয়। আর সাথে থাকে ভীষণতা। সারাদিন আনন্দ উৎসব করে, খাওয়া দাওয়া করে শুয়ে আছেন, হঠাৎ রাতের বেলা কি হলো, চিৎকার চেঁচামেচি, ওরে বাবারে মরে গেলাম, মরে গেলাম, পেটে বমি টমি করে একেবারে অস্থির। কি হলো, সবাইকে ডাকলাম, আমি আর বাঁচবো না, আমি মারা যাবো এই মুহূর্তে, আমাকে পানি দাও। গ্লাস গ্লাস পানি পান করছে। সবাইকে বলছে আমি এক্ষুনি মারা যাবো, কিংবা আমি 3 ঘন্টা পর মারা যাবো, কিংবা আমি 4টার সময় মারা যাবো, নির্দিষ্ট করে কথা বলে, ভয় আতঙ্ক। অথচ তার ফিজিক্যাল কন্ডিশন কিন্তু সেরকম রোগী না, বিছানাগতও ছিল না। আগেই বলেছি, সুন্দর সময় পার করে, সারাটা দিন, কয়েকটা দিন পার করে ঘুমিয়েছে, হঠাৎ করে এই অবস্থা। তাহলে আকস্মিক ভাবে আসে, হয় রোগ নিজে ধ্বংস হয়ে যাবে অথবা রোগীকে মেরে যাবে। ভীষণ আকার ধারণ করে, দফায় দফায় বাড়তে থাকে, সেটা জ্বর হোক, পেট ব্যথা হোক, মাথা ব্যথা হোক, বমি হোক, কলেরা, যাই হোক না কেন, প্যালপিটেশন হোক। অস্থিরতা, প্রচন্ড অস্থির থাকবে সে, মানে চুপ থাকতেই পারবে না। মৃত্যু মনে তার সামনে, মৃত্যুদূত।
তাই তো সে নির্দিষ্ট করে বলে 3টার সময় মারা যাব, 2 ঘন্টা পর মারা যাব। এটা একমাত্র অ্যাকুনাইট বলে এবং আর্জেনাইটিকাম বলে। তবে অ্যাকুনাইট এত প্রমিনেন্ট, আর্জেনাইটিকাম ওষুধটা ক্রনিক কন্ডিশনে বেশি ব্যবহৃত হয়, কিন্তু অ্যাকুট কন্ডিশনে অ্যাকুনাইট সবচেয়ে বেশি কার্যকরী। এবার যদি বলে আমাকে পানি দাও, আমাকে পানি দাও, পানি খাচ্ছে, গ্লাস গ্লাস পানি খাচ্ছে, তাহলে চোখ বন্ধ করে আপনি অ্যাকুনাইট ওষুধটা দিলে আশা করা যায় যে ওই পরিস্থিতি থেকে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। প্রচন্ড পিপাসা, প্রচুর পরিমাণে ঠান্ডা পানি পান করে, কিন্তু আশ মেটে না। আর আশ মেটে না বলেই সে ঘন ঘন প্রচুর পরিমাণে পানি পান করে। পানি ছাড়া সবকিছু মুখে তেতো লাগে, বিশেষ করে জ্বরের সময়। খুব ইম্পর্টেন্ট কথা এটা। একমাত্র অ্যাকুনাইটের পানি ছাড়া সবকিছু তেতো লাগে। এটা একটা অদ্ভুত লক্ষণ, অদ্ভুত। সব ওষুধে তেতো লাগে জ্বরের সময়, কিন্তু এই ওষুধে পানি ছাড়া সব তেতো লাগে, পানি কেবল একমাত্র স্বাদ লাগে। আর এই যে পানি পিপাসা, অনেকক্ষণ পর পর অনেক পানি, অল্প অল্প অনেক পানি, অল্প 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 অল্প, ঘন ঘন অল্প অল্প পানি পান, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ওষুধ আলাদা। আমরা জানি যে তেমনি মৃত্যু ভয় আছে, অস্থিরতা আছে। এমন রোগী যদি বলে আমি মারা যাব, নিশ্চিতভাবে মারা যাব, তাহলে কিন্তু আমরা আর্সেনিকের কথা ভাবতে পারি। অল্প অল্প সে বলে যে আমি প্রচুর পানি পান করব, পানি আইনে দেওয়া হলো 1 গ্লাস, সে কোনো মতে ঠোঁট ভেজানোর মতো পানি পান করলো। কিছুক্ষণ পর আবার পানি দাও, আমাকে 1 গ্লাস পানি দাও, 1 জগ পানি দাও, দেওয়া হলো, 1 চামচ পানি নিল, আশ মিটে গেল। এই যে এটার ক্ষেত্রে আমরা অ্যাকুনাইটের কথা ভাববো, সরি আর্সেনিকের কথা ভাববো। তবে আর্সেনিক যে সবসময় এরকম করবে তার নাও হতে পারে। ক্রনিক কন্ডিশনে সে অনেকক্ষণ পর পর অনেক পানি খেতে পারে। আবার ব্রায়োনিয়াতেও মুখটুক শুকিয়ে যায়, অনেকক্ষণ পর পর অনেকখানি করে পানি পান করে। মার্কসালেবাসে অনেক করে পানি পান করার ইতিহাস আমরা জানি। ন্যাট্রামিউরের পানি পানের ইতিহাস, আরো অনেক ওষুধে রয়েছে। তবে এই যে পানি পানের আকাঙ্ক্ষা, ইচ্ছা, অনিচ্ছা, এই তথ্যগুলা প্রত্যেকটা রোগীকে জিজ্ঞেস করতে হবে। এগুলো আপনার গুরুত্বপূর্ণ ওষুধকে সিলেক্ট করতে মানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। ঘাম, গায়ের ত্বক শুষ্ক এবং গরম, ঘাম বিশেষ থাকে না, শরীরের যে অংশ চেপে শোয় সেই অংশেই ঘাম, আবার পার্শ্ব বদল করলে সেই পাশে আবার ঘাম দেখা দেয়। এটা কিন্তু একটা অসাধারণ লক্ষণ। কেবল হৃদরোগে প্রচুর ঘাম দেখা দেয় এই একটা মাত্র জায়গায়। এগুলো কিন্তু নোট নিতে হবে আপনাকে, এগুলো নোট আলাদা খাতায় লিখতে হবে, কারণ এই যে ব্যতিক্রম যে ব্যাপারগুলা, সেগুলো আপনি আলাদা খাতায় না লিখলে এগুলো আপনি মনে রাখতে পারবেন না। যে কেবল হৃদরোগে প্রচুর ঘাম দেখা দেয়, অন্য ক্ষেত্রে তেমন ঘাম দেখা দেয় না, জ্বর আসলেও না। আর ঘামলেই, জ্বর হলে যদি ঘেমে যায় তাহলে তার জ্বর ভালো হয়ে যাবে। বেলেডোনার ক্ষেত্রে কি হবে, ঘেমে জ্বর চলে যাবে, কিছুক্ষণ পর আবার জ্বর আসবে। কিন্তু অ্যাকুনাইটের ক্ষেত্রে তা কিন্তু হবে না। অ্যাকুনাইট ঝড়ের বেগে একবার আসবে, হয় রোগীকে শেষ করবে, না হলে রোগ চলে যাবে। জ্বর, প্রচন্ড জ্বর, 101, 2, 3, 4 উঠে গেল, 5 উঠে গেল। যদি উপযুক্ত ওষুধ হয় অ্যাকুনাইট, তাহলে তো জ্বর চলে গেল, অথবা এমনিতে জ্বর চলে যেতে পারে, রোগ নিজেই চলে যেতে পারে, ঘাম দিয়ে জ্বর চলে গেল। কিন্তু বেলেডোনায় কিন্তু তা নয়। রক্তপাত, শরীরের অভ্যন্তরীণ বা বাইরের কোন দাঁত দিয়ে রক্তপাত এবং তা লাল এবং তাজা রক্তপাত, এর কোন রোগই পুরাতন আকার ধারণ করে না। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, রেড লাইন সিম্পটম। এর কোন রোগই পুরাতন আকার ধারণ করে না। এর কোন প্রদাহে কোনো জের থাকে না, যদি জের থাকে তবে তা অন্য ওষুধ হবে। ধীরে ধীরে প্রকাশিত কোনো প্রদাহে বা রোগ লক্ষণে অ্যাকুনাইট ভাবা উচিত নয়। যেমন কোথাও ফুলে গেছে, বাস অ্যাকুনাইট হতে পারে। সেরকম যদি সেই ফুল আটালে প্রচন্ড তার কষ্ট হয়, আকস্মিকতা থেকে ভীষণ আকার ধারণ করতে থাকে, সে অস্থির হয়, প্রচন্ড পিপাসা থাকে, মুহূর্তের মধ্যে একটা সিভিয়ার একটা অবস্থা হয়ে যায়, তাহলে সেটা অ্যাকুনাইটের ক্ষেত্রে হতে পারে। কিন্তু সেটা আছে, ব্যথা যন্ত্রণা আছে, হ্যাঁ, অস্থিরতা আছে, কিন্তু সেটা আস্তে আস্তে পেকে পুঁজ হয়ে গেল। পুঁজ মানে কি জের, এটা অনেক আগেই শুরু হয়েছিল। পুঁজ তো আর 1 ঘন্টার মধ্যে পুঁজ হয়ে যাবে না, কিংবা অল্প সময়ের মধ্যে পুঁজ হয়ে যাবে না। যখনই পুঁজ হয় তখনই সেটা বলা হয় জের। এর আগে একটা কন্ডিশন ছিল, কন্ডিশনটা মাইগ্রেট করে আরেকটা কন্ডিশনে এসছে। এটাই বলা হচ্ছে যে অ্যাকুনাইটের কখনোই পুরাতন আকার ধারণ করে না এবং কোন জের থাকে না কোন প্রদাহের।
জ্বালা, এই ওষুধে সবকিছুতে জ্বালা। জ্বালা মাথায়, জ্বালা স্নায়ুমণ্ডলের ওপর, মেরুদণ্ডে জ্বালা, রোগীর দেহের সবখানে জ্বালা, যেন মরিচ বাটার মতো জ্বালা। মরিচ বাটায় আবৃত আছে এরকম মনে হয়, এজন্য আবৃত থাকতে পারে না। এই জ্বালায় গ্লাস গ্লাস পানি পান করেও জ্বালা মেটে না, আরো পান করতে চায়। অ্যাকুনাইটের পানি পানের মূল রহস্যই এখানে, তার ভিতরে জ্বালা। এই জ্বালা মেটাতে সে পানি পান করে, পানি পান করেও যেন আঁশ মেটে না। পাকস্থলী, অনেক সময় সে জ্বর অবস্থায় তিক্ত দ্রব্য, মদ, বিয়ার আকাঙ্ক্ষা করে, কিন্তু সেগুলো পাকস্থলীতে পৌঁছা মাত্র বের হয়ে আসে। ঝাল দ্রব্য চায়, কিন্তু কিছুই তার কাছে ঝাল বোধ হয় না, সবকিছুই তেতো লাগে। তেতো লাগলেও সে তেতো জিনিস খেতে চায়। সবকিছু তেতো লাগলেও সে তেতো জিনিস খেতে চায়। পানি ছাড়া সবকিছুই তেতো লাগে। এটা একটা অদ্ভুত লক্ষণ। তেতো লাগলেও সে তেতো জিনিস খেতে চায়। মূত্র, অল্প মূত্র, মূত্রনাশ অথবা মূত্ররোধ। মানসিক আঘাতের ফলে মূত্রাবরোধ, এই লক্ষণে সদ্যজাত শিশুর মূত্রাবরোধের একটি শ্রেষ্ঠ ঔষধ। পৃথিবীতে সদ্য ভূমিষ্ঠ শিশু হঠাৎ মানসিক আঘাত পেয়ে থাকে, ফলে এরূপ অনেক উপসর্গ আসে। ভয় নিয়ে আরেকটু কথা না বললেই নয়। পুরুষ ভয় পাওয়ার ফলে কদাচিৎ প্রদাহ বিশিষ্ট হয়ে থাকে, কিন্তু রক্ত প্রদান বলিষ্ঠা উত্তেজনাশীল রমণীগণের জরায়ু এবং ডিম্বকোষ প্রদাহের কারণ সাধারণত ভয় হতে হয়। সাধারণত গর্ভাবস্থার ভয় বা আকস্মিক মনোবেগের পর আমরা সব সময় অ্যাকোনাইটের পর সূচিবিদ্যবৎ ছিন্নকর ব্যথা দেখতে পাবো। আচ্ছা, এই লাইনটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটা আমি একটু বলি যে মূত্র অবরোধ, এই যে দেখবেন অনেক শিশু, সদ্য ভূমিষ্ঠ শিশু অনেক কমপ্লেন যে প্রস্রাব করে নাই। আমাদের এটা জানতে হবে যে বাচ্চার প্রস্রাব করার সময়টা কখন। ভূমিষ্ঠ হওয়ার পরে। প্রত্যেকটা মানুষকে জীবনে বহু মাইল ফলক ওভারকাম করতে হয়, মাইলস্টোন ওভারকাম করতে হয়। মাইলস্টোনই বলবো, জন্মের প্রথমে তাকে কাঁদতে হবে, এটা প্রথম কথা। না হলে এটা একটা প্রথম মাইল ফলক, মাইলস্টোন বলা যায়। কাঁদাতে হবে, কাঁদলো, কাঁদার পরে তাকে প্রস্রাব করতে হবে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে। প্রাইমারি টাইম 24 ঘন্টা, না হলে 48 ঘন্টার মধ্যে প্রস্রাব করতে হবে। 24 ঘন্টার মধ্যে পায়খানা করতে হবে, খুব ইম্পর্টেন্ট এটা। তাহলে 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে প্রস্রাব না করে, তখন কিন্তু অ্যালোপ্যাথিতে আর কোনো অন্য কোনো ট্রিটমেন্ট নাই, তারা অন্য ব্যবস্থা নাই সেটাতে। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে আছে এদের ম্যাজিক। আপনি সেক্ষেত্রে অ্যাকোনাইট নেপিউলাস একটা ডোজ তাকে অল্প কিছুক্ষণের মধ্যে প্রস্রাব ত্যাগ করে তার সেই আসন্ন বিপদ থেকে তাকে মুক্তি দিতে পারে। তাই অনেকেই কিন্তু অ্যালোপ্যাথরা বলেন যে হোমিও ওষুধ খাওয়ান, প্রস্রাব হয়ে যাবে, কারণ তাদের ওখানে যেটা ব্যর্থ সেইগুলাতেই তারা পাঠিয়ে দেয় হোমিওপ্যাথিদের কাছে। দ্যাট ইজ আঁচি টিউমার বলেন এগুলা, তাদের কাছে এগুলার সমাধান অপারেশন ছাড়া নাই, মাছের কাটা। তো মনে করা হয় যে শিশুর হয়তো ভয় বা আঘাত থেকেই, বিশেষ করে ভয় থেকেই তার মূত্রাবরোধ হতে পারে বলে এই অ্যাকোনাইটটাই বেশি কাজে লাগে। সময় সময় গর্ভবতী নারী বলেন, ডাক্তার আমাকে আতুরের জন্য উদ্বেগের আয়োজনের প্রয়োজন নেই, আমি বুঝতেছি এই আতুরই মারা যাবো। মানে আহ গর্ভবতী নারী যারা, তারা যখন কখন অ্যাকোনাইটের রোগী হয়, তার মৃত্যু ভয়ে শঙ্কিত সে। আতুর ঘরে আলাদা করে প্রিপারেশনের প্রয়োজন নেই, আমি বুঝতেছি আমি আতুর ঘরে মারা যাবো। এই যে ভয়, গর্ভাবস্থায় ভয় অ্যাকোনাইট তাকে সুস্থ, স্বাভাবিক এবং নর্মাল ডেলিভারি হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে যদি এরকম ভয় পায়। একমাত্র এবং একমাত্রা অ্যাকোনাইট এখন এই রোগের স্বাভাবিক প্রসব নিশ্চিত করবে। রোগী তার মৃত্যুদিন সম্বন্ধে ভবিষ্যৎবাণী করে, যেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। যে কোনো পেট ব্যথা, মাথা ব্যথা কিংবা গর্ভবতী যারা, তাদের ক্ষেত্রেও এই লক্ষণটি যদি থাকে, ঘন আকস্মিকতা, অস্থিরতা, ভীষণতা আসে, ভয়ের কথা বলে, মৃত্যুর কথা নির্দিষ্ট করে বলে, তাহলে অ্যাকোনাইট একমাত্র ওষুধ।
শিশু ফরসেপ যন্ত্র ব্যবহার পর অথবা ক্লান্তিকর প্রসবের পর নবজাতক শিশুর শ্বাসকষ্ট, শিশু বেদম হয়ে যাওয়া, শিশু হৃৎপিণ্ডের কষ্ট দেখা দেয়া কিংবা কয়েক ঘন্টার মধ্যে জ্বর দেখা দেওয়া ইত্যাদি এসব ক্ষেত্রে শিশুর ভয় পাওয়ার ব্যাপার জড়িত থাকে বলে অ্যাকোনাইট অনেক ক্ষেত্রেই সুফল দান করে। আবার মায়ের কোলে সুফল পাওয়া যায়। অ্যাকোনাইটের প্রদাহিত স্থানগুলিতে অনুভূত হয় যেন এই সকল স্থানে গরম বাষ্প জোরে প্রবেশ করছে, যেন উত্তপ্ত রক্ত প্রবাহিত হচ্ছে, অথবা যেন ওই সকল স্থানে উত্তাপের ঝলক উঠছে, বা যে জায়গাগুলোতে প্রদাহিত হবে পেশিসমূহের উপর দিয়ে উত্তাপ অথবা শীতলতার অনুভূতি। খুবই ইম্পর্টেন্ট একটা কথা কিন্তু, মানে যে জায়গাগুলো প্রদাহিত অনুভূত হয় সে মনে হয় যে গরম বাষ্প জোরে প্রবেশ করছে, যেন উত্তপ্ত রক্ত প্রবাহিত হচ্ছে ওই জায়গা দিয়ে, যেন ওই স্থানের উত্তাপের ঝলক উঠছে, মানে হিট ফ্লাশিং যেমন হয়, তার যে পেশি মাসেল এর উপর দিয়ে উত্তাপ বা শীতলতার অনুভূতি পরিলক্ষিত হয়। ঘুমানোর অদম্য ইচ্ছা, এমনকি যখন হাঁটে তখনও, এবং প্রধানত রাতের খাবার পরেই তার ঘুমানোর ইচ্ছা জাগে। পাশ ফিরে শোয়া বা ঘুমানো অসম্ভব তার জন্য। নিদ্রাকালে চিত হয়ে হাত মাথার দিকে রাখে পালসেটিলার মতো। উৎকণ্ঠিত স্বপ্ন দেখে, বোবায় ধরে, কথা বলে, ঘুমন্ত অবস্থায় হাঁটে, যেটাকে বলে সমনামব্লিজম। ন্যাট্রামির সাইলেশিয়া আরো বেশ কয়েকটা ওষুধ আছে, মানে ঘুমের স্বপ্ন সঞ্চরণ বলে। ঘুমের ঘোরে সে ঘুমায় আছে, চোখ বন্ধ করে সে দরজা ঠিকঠাক খুলে বাইরে হেঁটে হুটে এসে আবার ঘরে শুয়ে পড়তে পারে। এটা একটা অবাক করা তথ্য। তবে অনেকেই ওয়ালের সাথে ধাক্কা লেগে ঘুমটা ভেঙে যায়, তখন ভাবে কি ব্যাপার, আমি এখানে আসলাম কি করে। তো চিত হয়ে মানে পাশ ফিরে শোয়া তার জন্য খুব কঠিন। পালসেটিলা যেমন চিত হয়ে কপালের উপর কিংবা পেটের উপর হাত দিয়ে শোয়, অ্যাকুনাইটও ঠিক তেমনই। তো তাহলে এই যে রোগী যে আসবে, শুধু রোগী যে কমপ্লেইন গুলা বলবে, শুধু আমরা সেই কমপ্লেইন গুলা নিয়ে থাকবো, নাকি রোগীর কিভাবে শোয়, কিভাবে স্বপ্ন দেখে, কি স্বপ্ন দেখে, এই বিষয়গুলো জানবো। কারণ এই যে পজিশন, প্রত্যেকটা মানুষের ক্যারেক্টার আলাদা। দেখবেন এক একজন মানুষের শোয়ার ধরন কিন্তু এক এক রকম। কেউ ডান দিকে শোয়, কারণ বাম দিকে শোয়া কষ্টকর আমরা জানি। যে বাম দিকে ল্যাকেসিস কষ্টকর, তারপর ফসফরাস, এরা বাম দিকে শুইতে পারে না। ডান দিকে অনেক রোগ আছে, যেমন মার্কুরিয়াস সহ আর বেশ কিছু ওষুধ আছে, ডান দিকে শুইতে পারে না। তো এইরকম এই লক্ষণগুলাও কিন্তু আমাদের এড়িয়ে যাওয়া চলবে না। ক্রনিক ডিজিজের ক্ষেত্রে এই লক্ষণগুলো, তথ্যগুলো নিতে হবে। যেটা আমাদের ওই যে আমার ম্যাজিক চার্ট আছে একটা কেস টেকিং করবার জন্য, সেটা আমরা পর্যায়ক্রমে পরবর্তীতে আমরা ক্লাসে আলোচনা করব। যে একটা রোগীর ক্ষেত্রে কতগুলা প্রশ্ন কমপক্ষে জিজ্ঞেস করতে হবে। অনেকে বলেন যে আমি কি করে বুঝবো যে এই রোগীর মধ্যে ভয় আছে কিনা, এত হাজার হাজার প্রশ্ন জিজ্ঞেস করা যায়। আসলে হাজার হাজার প্রশ্ন জিজ্ঞেস করে কখনো একটি রোগীর জন্য একটি ওষুধ নির্বাচন করা সম্ভব না। আমার ম্যাজিক চার্ট আছে 22টি প্রশ্নের, সেই ম্যাজিক চার্ট, ওই চার্টটা যে কয়েকটা কোশ্চেন আছে, সেই কয়েকটা কোশ্চেন যদি করা হয়, রোগীর মধ্যে থেকে সমস্ত তথ্য মোটামুটি বের হয়ে আসবে। আর রোগী নিজের থেকে তো কিছু কমপ্লেন বলবেই, এই মিলেই একটি ওষুধ নির্বাচন করা সম্ভব। কিন্তু সেটা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমরা সব পাবো ইনশাল্লাহ। এবার দেখবো আমরা এই ওষুধের অদ্ভুত লক্ষণ কি কি। কল্পনা করে যেন দেহের কিছু অংশ বিকৃত হয়ে গেছে, কল্পনা করে যেন তাদের সব চিন্তা পাকস্থলী থেকে করে, চিন্তাগুলো পাকস্থলী থেকে উঠছে, চিন্তাগুলো পাকস্থলী করে, মৃত্যু সময় নির্দিষ্ট করে ভবিষ্যৎবাণী করে। ইন্দ্রিয়, বস্তু, শ্রবণের ও দর্শনের কল্পিত ক্ষমতা আছে এদের, মানে কাল্পনিক কিছু ক্ষমতা এদের মধ্যে আছে। মৃত্যু সময় নির্দিষ্ট করে ভবিষ্যৎবাণী করে, এই কথাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ অ্যাকোনাইট এবং আর্জেনাইটিকাম ওষুধের জন্য। এবার অ্যাকোনাইটের প্রত্যেকটা লেটার দিয়ে আমরা দেখবো কি আছে। অ্যাকিউট ড্রাগস, অ্যাকিউট কেস এতে। সিতে কজেশন, ড্রাই, কোল্ড এয়ার, ফিয়ার, এখানে ফ্রাইট হবে, FRIGHT, ফ্রাইট মানে ভয়, শক বা আঘাত। ওতে ওপেন এয়ার অ্যামেলিয়ারেশন, মানে ঠান্ডা বাতাসে উপসম্বোধ করে, খোলামেলা বাতাস। নাইট অ্যাগ্রাভেশন, মিডনাইট, মানে রাতের বেলা বৃদ্ধি, বিশেষ করে মধ্যরাত্রিতে তার কষ্টগুলা আসে। ইতি ইনফ্লামেশন টেন্ডেন্সি, প্রদাহ হওয়ার প্রবণতা রয়েছে। টিতে টেনশন, টার্মোইল ইন চিলড্রেন। ইউতে আনকোয়েন্সেবল থার্স্ট,
এমতে মংস হুড আমরা যেটা ওষুধের যে নাম পেলাম সেটা মিউজিক আনবিয়ারেবল, মানে সঙ্গীত অপছন্দ করে, সহ্য করতে পারে না। রাজবীরদের ক্ষেত্রে দেখব মুক্ত হাওয়া বিশ্রামে স্থির হয়ে বসলে বিছানা থেকে ওঠার সময় এদের কষ্টগুলা উপশম হয়। বৃদ্ধি হয় শুষ্ক ঠান্ডা হাওয়ায় সন্ধ্যাবেলা, রাতে। শুষ্ক স্রাবের সময় বক্ষ রোগে। বাদিকে শয়নে গরম ঘরে ভয় পেলে, ঘর্ম রুদ্ধ হলে এবং ক্রুদ্ধ হলে এদের কষ্টগুলা বৃদ্ধি পায়। অতি সংক্ষেপে অ্যাকোনাইটের ওষুধ কি করে চিনব? টেনশন, টেনশন এবং টেনশন। ভয়, ভয় আর ভয়। হঠাৎ করে রোগ আসা, আবার হঠাৎ করে চলে যাওয়া। আকস্মিকতা, ভীষণতা, অস্থিরতা, মৃত্যু ভয়। প্রচন্ড শীত এবং প্রচন্ড গরমের রোগের বাড়াবাড়ি। প্রবল পিপাসা, ঘন ঘন প্রচুর পরিমাণে জল পান। এই কয়েকটি কথা জানলেই আমরা অ্যাকোনাইট নেবুলাসের ওষুধের চিত্রটা আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। এবার দেখবো আমরা জিভি কিনোটস, ডক্টর জর্জ ভিতুলকাস স্যারের জিভি কিনোটস থেকে আমরা অ্যাকোনাইট নেপিউলাস সম্পর্কে আমরা কতটুকু জানতে পারি। তো এখানে সংক্ষেপের নাম ACON, অ্যাকন। এটা দিলেই কিন্তু অ্যাকোনাইটের বোঝা যাবে। শর্ট নামের সংক্ষিপ্তকরণ সেটা কিন্তু আলাদা একটা ফর্মুলা আছে, সেটা আমাদের মেনটেন করতে হবে। কিওয়ার্ডস: সাডেন অ্যাপিয়ারেন্স অফ সিমটমস, অর্থাৎ লক্ষণগুলো হঠাৎ করে দেখা দেয়। অর্থাৎ রোগ আস্তে আস্তে আসে না, একদম বজ্রপাতের মতো শুরু হয়। প্যানিক অ্যাটাক, হঠাৎ তীব্র ভয়। প্যানিক মানে একটা আতঙ্ক, ভয়, অস্থিরতা, বুক ধড়ফড় সব একসাথে আসে। ফিয়ার অফ ইম্পেন্ডিং ডেথ, মানে এখনই মারা যাব এমন একটা ভয় তার মধ্যে থাকে। শুধু ভয় না, রোগী দৃঢ়ভাবে বিশ্বাস করে মৃত্যু আসন্ন। এখানের সঙ্গে আর্সেনিক অ্যালবাম রোগীও কিন্তু এমনটি মনে করে যে আমি মারা যাব। কিন্তু অ্যাকোনাইটের রোগীর আশপাশে যারা রয়েছে তারা কিন্তু ভাবে না, আসলে এই বিষয়টা খুব অ্যাকিউট কেসে এসেছে, হঠাৎ করে এসেছে, এর মারা যে যাবে রোগী সেটা মনে হচ্ছে না, কিন্তু রোগী বলে যে আমি মারা যাব। ঠিক তার বিপরীতে আর্সেনিক অ্যালবাম রোগী বলে এবং সে আস্তে আস্তে দুর্বল হতে থাকে, দুর্বল হতে থাকে এবং বিছানাগত হয়ে যায়। সঙ্গতই সে মৃত্যুর দিকে ধাবিত হয়। রোগীও জানে যে আমি মারা যাব এবং সেটা সঙ্গত। যারা ডাক্তার আছে, অ্যাটেন্ডেন্ট যারা আছে, তারাও মনে করে সে মারা যাবে। চিকিৎসা করে আর লাভ নেই, সেটা রোগীও জানে। তাহলে অ্যাকোনাইটের ক্ষেত্রে যেটা হয় যে সেটা তার যে মৃত্যু ভয় সেটা তার নিজস্ব মনের ভয় কেবল। আর আর্সেনিকের ক্ষেত্রে শারীরিক মানসিক দুটোর ক্ষেত্রেই সঙ্গত, বাস্তবের কাছাকাছি। এই পার্থক্যগুলো আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে আমরা কিওয়ার্ডসটা জানলাম: sudden appearance of symptoms, panic attack, fear of impending death. এবার আমরা ভূমিকাতে একটু দেখব। All ailments, acute or chronic, are accompanied by fear of impending death. সব রোগের সাথে মৃত্যু আসন্ন এই ভয় থাকে। রোগ অ্যাকিউট হোক বা ক্রনিক, ভয়ের উপাদানটা খুবই প্রবল তার মধ্যে। ailments that arise from fright, ভয় বা আতঙ্ক থেকে যে রোগ তৈরি হয় সেটা বোঝাচ্ছে এখানে। অর্থাৎ দুর্ঘটনা, হঠাৎ ভয়, দুঃসংবাদ, এর পরপরই তার রোগ শুরু হয়। ailments from fright, ভয় থেকে উৎপন্ন রোগ, মানে অ্যাকোনাইটের রোগীদের মানসিক যে কেন্দ্রবিন্দু, সেন্ট্রাল পজিশন, সেখানে ভয়টা সবসময় থাকে। ডেথ প্রেডিক্টস দ্য টাইম অফ ডেথ, মৃত্যু নিয়ে ভয়, এমনকি কখন মরবে সেটাও বলে দেয়। এবং রোগী খুব নাটকীয় ভাবে এটা বলে আজকে আমি শেষ, 3 ঘন্টা আমি আছি, ঘড়ির দিকে তাকিয়ে বলে 4টার সময় মারা যাব, এমন নির্দিষ্ট করে বললে অ্যাকোনাইট না হয়ে যায় না। ওপেন স্পেসেস, ন্যারো প্লেসেস, টানেলস, খোলামেলা জায়গা, সংকীর্ণ জায়গা, মানে চিকন ন্যারো প্লেস যেগুলা, সুড়ঙ্গ, ভিড়, বিমান ইত্যাদির প্রতি তার ভয়, মানে ন্যারো জায়গাগুলোতে তার ভয়। চিকন গলির মধ্যে দেশে যেতে পারে না, ভয় লাগে তার।
মানে বিভিন্ন রকমের ফোবিয়া তার মধ্যে একসাথে কাজ করে। প্যানিক অ্যাটাক accompanied বাই palpitations, মানে প্যানিক অ্যাটাকের সাথে তার বুক ধরফর করে, মুখ লাল হয়ে যায়, অবশ হয়ে যায়, মাথা ঘোরে। অর্থাৎ মানসিক আর শারীরিক যে লক্ষণ একসাথে তাকে আক্রমণ করে। বিটুইন দ্য অ্যাটাকস ইজ সাইলেন্ট অ্যান্ড জেনারেলি কাম, আক্রমণের মাঝখানে রোগী শান্ত এবং চুপচাপ থাকে। তাহলে মানসিক স্টেটে আমরা বেশ কিছু জিনিস জানলাম। ভয়টাই, আতঙ্ক তাকে সবসময় পেয়ে বসে, এবং এইটাই এই ওষুধের কিন্তু মূল মানসিক লক্ষণ। ফিজিক্যাল স্টেটে আমরা দেখব acute symptom arise from exposure to dry cold air or wind, অর্থাৎ শুষ্ক ঠান্ডা বাতাস বা হাওয়ায় লাগলে তীব্র লক্ষণ শুরু হয় তার। শুষ্ক ঠান্ডা মানে শীতকালের যে ঠান্ডা সেটাকে শুষ্ক ঠান্ডা বলা হয়। এই বাতাসটা তার কাছে অসহ্য। ঠান্ডা হওয়া অ্যাকোনাইটের বড় শত্রু। ফ্রম বিকামিং কোল্ড ডিউরিং পারস্পিরেশন, ঘাম থাকা অবস্থায় ঠান্ডা লাগলেও তার এই কষ্টগুলো হয়। অর্থাৎ ঘেমে গিয়ে হঠাৎ ঠান্ডা বাতাসে পড়া এই ওষুধের একটি খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। সেকেন্ড পেজে আমরা দেখব ডিউরিং ফিভার দ্য স্কিন ইজ ড্রাই অ্যান্ড হট, জ্বরের সময় তার স্কিনটা কি থাকে? শুষ্ক এবং গরম থাকে। ইন্টেন্স নার্ভাস রেস্টলেসনেস অ্যান্ড টচিং অ্যারাউন্ড, chills with intense thirst for cold water, one cheek is red and hot and the other pale and cold, অর্থাৎ জ্বরের সময় ত্বক খুব শুষ্ক এবং গরম গরম থাকে। শুষ্ক এবং গরম, তীব্র স্নায়বিক অস্থিরতা, রোগী ছটফট করে, কাঁপুনিও থাকতে পারে। ঠান্ডা পানির তীব্র তৃষ্ণা থাকে। মুখের এক পাশে গাল লাল বা গরম, অন্য পাশে গাল ফ্যাকাশে এবং ঠান্ডা। এটা একটা খুব দৃষ্টিগোচর একটি লক্ষণ। ফেস ব্লটেড অ্যান্ড রেড, রেডনেস অল্টারনেটিং উইথ পেলনেস, মুখ ফোলা ও লাল, কখনো লাল কখনো আবার ফ্যাকাশে হয়ে যায়। ইন্টারনাল কোল্ডনেস ফেল্ট ইন ভেসেলস, শরীরের ভেতরে বিশেষ করে রক্তনালীর ভেতরে ঠান্ডা লাগার অনুভূতি থাকে। গ্যাস্ট্রাইটিস, স্টমাক ইনফ্লামেশন আফটার কোল্ড ফুড অ্যান্ড ড্রিঙ্কস, ঠান্ডা খাবার ও পানীয় খাবার পর পাকস্থলীতে জ্বালা এবং প্রদাহ। অ্যাফেকশন অফ হার্ট, কনজেশন, এন্ডোকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, অর্থাৎ তার হৃদযন্ত্রের সমস্যা আছে হয়। হৃদপিণ্ডে রক্ত জমাট বা কনজেশন, এন্ডোকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, এই বিষয়গুলা ইফেক্ট হয়। হার্ট অ্যাফেকশন উইথ নামনেস অন দ্য লেফট আপার লিম্ব, হৃদরোগের সাথে বাম হাত অবশ হয়ে যাওয়া, কারণ আমরা জানি যে হৃদপিণ্ডটা বাম পাশে থাকে। এটা অনেক ওষুধ, বেশ কয়েকটা ওষুধে কিন্তু আছে। ক্যাকটাস গ্র্যান্ডিফলোরাতে আছে, ক্র্যাটিগাসে আছে, স্পাইজালিয়াতে আছে, আমরা এই ওষুধটাতে পাই। ল্যাকেসিসও হতে পারে। হাইপারট্রফি উইথ টিংলিং অফ ফিঙ্গার, সেন্সেশন অ্যাজ ইফ দ্য হার্ট উড সিজেস, হৃদপিণ্ড বড় হয়ে যাওয়া। হাইপারট্রফি হল হৃদপিণ্ডকে বড় হয়ে মনে হয় বড় হয়ে যাচ্ছে। আঙ্গুলে ঝিনঝিন অনুভূতি, টিংলিং সেন্সেশন, মনে হয় হৃদপিণ্ড থেমে যাবে, এই যে সিজ মানে অবরোধ করে নেবে হৃদপিণ্ডটাকে। মডেলিটিসের ক্ষেত্রে আমরা দেখি কোল্ড ড্রাই ওয়েদার, কোল্ড উইন্ড, অ্যাগ্রাভেশন কোল্ড ঠান্ডা শুষ্ক আবহাওয়া, কোল্ড উইন্ড ঠান্ডা বাতাস। ডিজায়ার কোল্ড ওয়াটার বিয়ার ওয়াইন, আকাঙ্ক্ষা করে ঠান্ডা পানি, মদ, বিয়ার এগুলো পছন্দ করে। এবং রেমেডি রিলেশন এই বিষয়গুলো আছে, এবং এটা এই পর্যন্তই অ্যাকোনাইট নেপিউলাসের আলোচনা। প্রিয় উপস্থিতি, তাহলে আজকে আমরা অ্যাকোনাইট নেপিউলাস ওষুধটাতে যে বিষয়গুলো জানলাম, যে
এটি সার্বদৈহিক এবং মানসিক লক্ষণ সর্বস্ব একটি ঔষধ। যে কথা কয়েকটা মনে না রাখলেই চলে না, সেটা হলো যে এটা ঝড়ের গতিতে আসে এবং ঝড়ের গতিতে চলে যায়। মনের ভিতর সবসময় এর একটা আতঙ্ক, ভয় কাজ করে এবং জন্মের শুরু থেকে হয়তো তার ভয়টা শুরু হয়। একটি বিষয় খেয়াল করেন, যে সমস্ত রোগী, যে সমস্ত আ সদ্য জন্মজাত শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে যখন যদি প্রস্রাব কোনোভাবে আটকে যায়, তাহলে যদি হোমিও প্যাথিতে সেটি আরোগ্য না হয়, কোনোভাবে যদি অ্যালোপ্যাথিতে সেটির প্যালিয়েট করে, সমাধান নিয়ে আসে, পরবর্তীতে মনে রাখবেন কোনো না কোনো সময় এর ভিতর অ্যাকোনাইটের বিষয়টা থেকেই যাবে। অ্যাকোনাইটের লক্ষণ নিয়ে, অ্যাকোনাইটের চিত্র নিয়ে কোনো না কোনো সময় তাকে আবার আক্রমণ করার সম্ভাবনা অধিক বেশি। যে শিশুরা ছোটবেলায় না দাঁড়িয়ে মলত্যাগ করতে পারে না, যদি আস্তে, আস্তে সেটিকে প্রপার ট্রিটমেন্ট না করা হয় হোমিওপ্যাথিতে, অ্যালোপ্যাথি কিংবা ওইভাবেই রেখে দেওয়া হয় রোগীকে যে এটা তো জটিল কিছু না, এর তো ঐরকম কষ্ট কিছু হচ্ছে না। হ্যাঁ, দাঁড়িয়ে মলত্যাগ করুক। আস্তে, আস্তে বড় হওয়ার সাথে ইমিউনিটি পাওয়ার, ভাইটাল ফোর্স যখন একটু স্ট্রং হয়, প্রাপ্তবয়স্ক হলে, তখন কিন্তু সেই বিষয়গুলা অটোমেটিক একটু চাপা পড়ে যায়। তখন সে স্বাভাবিক জীবনযাপন করছে। কিন্তু কোন এক সময় অ্যাকুনাইটের পুরো চিত্র নিয়ে আবার কিন্তু ক্রনিক অবস্থায় সেটা আবার ফুটে উঠবে। একটু মাথায় রাখতে হবে। আমরা জানি অ্যাকুনাইটের কি চিত্র আছে? একাঙ্গিন পক্ষাঘাত এবং আরো ডান দিকে রোগ আক্রমণ। এই যে অ্যাকুনাইট এক সরি কোষ্ঠিকাম, এই যে কোষ্ঠিকামের যে লক্ষণ, এটা নিয়ে কোনো না কোনো সময় তার ভিতরে সেটা আক্রমণ করার সম্ভাবনা অধিক বেশি থাকবে। তাহলে যদি রোগের মধ্যে প্রপার ট্রিটমেন্ট না করে, ক্লাসিক ওয়েতে ট্রিটমেন্ট না করা হয়, টুডে অর টুমোরো তার ভিতরে সেই চিত্র আসবেই আসবে। কিন্তু আমরা শুরুতে যে আলোচনাটা করেছিলাম, সদৃশ্যকে আরোগ্য করে। একটি উদ্ভিদের যে চিত্রটা আমরা দেখলাম, সেই একই চিত্র এই রোগীর মধ্যে কি করে আসলো? ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান ১৭৯০ সালে হোমিওপ্যাথি আবিষ্কারের মধ্যে দিয়ে চিকিৎসা জগতের এমন একটি বিপ্লব সাধন করেছেন, যেটা আজ পর্যন্ত এর সমকক্ষ কোনো চিকিৎসা পদ্ধতি আসেনি। হয়তো বলছেন আমি হোমিওপ্যাথ করি জন্য বড় গলায় কথা বলছি। কিন্তু যেটা স্বতঃসিদ্ধ, প্রতিষ্ঠিত, প্রমাণিত, সেটি এড়িয়ে যাবার কোনো সুযোগ নেই। বিজ্ঞান মন গড়া কথা দিয়ে চলে না, থিওরিক্যাল জ্ঞান দিয়ে চলে না, চায় সুপ্রতিষ্ঠিত প্রমাণ, সত্য, এবং হোমিওপ্যাথি তাই। মনে রাখতে হবে, সৃষ্টিকর্তা পৃথিবীতে সবকিছু জোড়ায় জোড়ায় পাঠিয়েছেন। রাত দিন, পুরুষ নারী, আলো অন্ধকার, ভালো মন্দ, ন্যায় অন্যায় সবকিছু জোড়ায় জোড়ায়। তেমনি রোগ তার সাথে শেফা, এটিও জোড়ায় জোড়ায় পাঠিয়েছেন। রোগটা প্রাকৃতিকভাবে যখন রোগীর মধ্যে আসে, তখন তার শেফাটাও প্রকৃতিতে সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছেন এবং সেটি খুঁজে বের করার দায়িত্ব সেই ফিজিশিয়ানদের, সেই চিকিৎসকদের। এবং এই রোগী, অ্যাকোনাইটের যে রোগী, তার ভিতর কোনো না কোনোভাবে যদি চলে যায়, আমাদের সেই ওষুধটি আমাদের বাক্সে হয়তো কোথাও না কোথাও আছে। যেমন যে শিশুটি জন্মর পরপরই তার প্রস্রাব বন্ধ হয়ে গেছে, অ্যাকোনাইটই ১ ডোজ ২ ডোজ তাকে সেখান থেকে মুক্তি দিতে পারে। তাহলে তার ভিতরে প্রাকৃতিকভাবে সেটা কোনো না কোনো এসেছিল। আর কৃত্রিমভাবে তৈরি করা ওষুধগুলা প্রকৃতি থেকে সংগৃহীত। সেটা শক্তিকৃত করা হয়েছে কৃত্রিমভাবে। প্রকৃতির নিয়মেই কৃত্রিম ওষুধগুলা তৈরি করে তাকে সেই জোড়াটা মিলিয়ে দিলাম। তার মানে কি? কোন জোড়াটা মিলিয়ে দিলাম? আন্দাজে মাথা ব্যথা হলো আপনি ব্রায়োনিয়া দিলেন, বমি হলে ইপিকাক দিলেন, এরকম সদৃশ্য? কৃমি হলো আপনি সিনা দিলেন, এরকম সদৃশ্য? নো, নেভার। এটা ক্লাসিক হোমিওপ্যাথি না। যে জ্বর হলে বেলেডোনা অ্যাকোনাইট দিবেন, কৃমি হলেই সিনা দিবেন, এটা না। পাইলস হলে এসকুলাসিড দিবেন, কলিনসোনিও দিবেন। রাতের বেলা নাক্স দিবেন, সকালে সালফার দিবেন।
এটা হোমিওপ্যাথি না। এই রোগীর মধ্যে যেসব লক্ষণ আছে আর হোমিও ওষুধ সুস্থ দেহে যে ওষুধগুলো প্রুভিং করা হয়েছে ওই অ্যাকোনাইট যেটা আম ওই যে মঙ্কস হুড এইটার রস মাদার টিংচার থেকে শক্তিকৃত করে শরীরের সুস্থ মানুষের দেহে সেবন করানোর ফলে যে সমস্ত লক্ষণ ফুটে উঠেছে কষ্টকর লক্ষণ সেগুলো যে বইগুলাতে লিপিবদ্ধ হয়েছে হেরিং, অ্যালেন, মাথুর, ক্লার্ক এই সব বইয়ে যে লিপিবদ্ধ হয়েছে সেই তথ্যগুলা যখন আমরা পড়েছি আমাদের মস্তিষ্কের ব্যাকআপে রয়েছে, যখন রোগী এসে বলবে আমাদের মস্তিষ্কের ব্যাকআপের সঙ্গে মিলে যাবে তখনই সেটা হবে সদৃশ্য। একটি কেস না বললেই না, মানে আমার খুব মনে পড়ে, খুব কাছের তো এজন্য মনে থাকে। অনেক ছিল, একটি মনে আছে সেটাই বলছি, সেটা বলি অবশ্য বারবারই। এক রোগী প্রস্রাব যন্ত্রণায়, বয়স তার তখন 40 প্লাস 45 হবে। এত ছটফট করছে প্রস্রাব যন্ত্রণায়। আমাকে ডাকা হলো, আমি গেলাম বাসায়। যাওয়ার পরে দেখি এত ছটফট, সে মানে একবার উঠছে একবার বসছে, একবার উঠছে একবার বসছে। তো তখন আমি লক্ষণ সাদৃশ্যে কি ওষুধ প্রথমে দিয়েছিলাম আমার মনে নেই। উম বেলেডোনা দিয়েছিলাম কিনা আমার ঠিক মনে নেই। কিন্তু কোনো কাজ হয়নি তার। কাজ হয়নি। আমি বাড়িতে এসেছি। কিছুক্ষণ পর আবার ডাকছে যে অবস্থা আরো খারাপ। অবস্থা আরো খারাপ। মানে সে একবার উঠছে একবার বসছে। এবং আমি চোখের সামনে দেখলাম যে সে তার সামনে জগ আর গ্লাস ঘন, ঘন পানি খাচ্ছে। প্রস্রাব করতে যাচ্ছে আবার উঠে আসছে। মানে সে আমি মারা যাবো। আমি আর বাঁচব না। আমি আর ১ ঘন্টা বাঁচবো। এইরকম সুস্পষ্ট কিছু লক্ষণ দেখে আমার সেই চিত্রটার কথাই মনে পড়ল। এর ভিতরে ওই অ্যাকোনাইটের বীজ ছিল কোনোভাবে। আমার মস্তিষ্কের মধ্যে ওই যে প্রুভিং করার কারণে যেগুলা লেখা আছে বইয়ে মেটেরিয়াল আমরা তো পড়েছি। পড়তে, পড়তে আমার মস্তিষ্কেও ওরকম একটা চিত্র তৈরি করে নিছি। যখন এই চিত্রের সঙ্গে ওই চিত্র মিশে যাবে তখন আমরা সেই ওষুধটি দেব। সেটাই সদৃশ্য নীতি। এবং একবার অ্যাকোনাইট দেওয়ার ফলেই সে বলল যে আমার মনে হয় জান বের হয়ে গেল। আমি প্রস্রাব করতে গেলাম। মনে হয় যে বেগে প্রস্রাব চাপ দিয়ে প্রস্রাব বের হয়ে গিয়ে আমি কত যে শান্তি পেলাম। এই যে ব্যাপারগুলা, এগুলো তো কাকতালীয় না। তাহলে আমাদের সেই একটি ঔষধে আসতে হবে। এই একটি ওষুধে আনার মতো ক্যাপাবিলিটি অর্জন করতে হবে। আপনি এখন এনসি কোষের বই পড়লেন, এনজি কোষের আছে কি তাবিজ কবজ আছে, কবিরাজি আছে, অ্যালোপ্যাথি আছে, বায়োকেমিক সমস্ত দিয়ে ভর্তি। আপনি ১ম অবস্থায় ক্লাসিক হোমিওপ্যাথটা কি, সঠিক হোমিওপ্যাথটা কি, হ্যান্ডিম্যানি হোমিওপ্যাথটা কি সেটি আপনি জানলেন না, জানার চেষ্টা করলেন না। কি করে জানবেন? আপনার যারা গুরুজন ছিলেন, আশপাশে ছিলেন, যে সমস্ত জায়গায় পড়াশোনা করেছেন, সে জায়গাও তো এগুলো চর্চা হয় না ক্লাসিক হোমিওপ্যাথির। সকলের কথা বলছি না, অধিকাংশই হয় না। তাহলে আপনি কি করে জানবেন এটা? কারণ এটাই একমাত্র পথ। আর অন্যগুলা সবটাই ভুল পথ। কারণ ২ টি সরলরেখার মাঝে ২ টি বিন্দুর মাঝে একটাই সরলরেখা টানা যাবে। সেটা হলো ক্লাসিক হোমিওপ্যাথ। দ্যাট ইস হ্যান্ডিম্যানি হোমিওপ্যাথ। আর বাকিগুলো সব অন্য প্যাথ। এটা সুপ্রতিষ্ঠিত এবং প্রমাণিত একটি কথা। যেটা ২০০ বছর, ২৫০ বছর প্রায় চলে আসছে। তাই আমাদের ওষুধগুলো এভাবে মনে রাখার চেষ্টা করতে হবে যার মতো করে। যে একটি রোগীর দেহে আছে, একটা চেম্বারে রোগী আসলো মানে কি একটা ওষুধ আসলো। আমার চেম্বারে কোন ওষুধটা প্রবেশ করলো, এটা আমাকে বের করতে হবে। রোগী এসে বলবে আমার পেট ব্যথা, আমার পায়খানা ঠিকমতো হয় না, কোষ্ঠবদ্ধতা, রক্ত বের হয়, এত মলদ্বার চিড়ে যায়। কিন্তু অনেক ওষুধ আছে। আপনি চোখ বন্ধ করে আপনি এসক্লোসিভ দিবেন, কলিনসোনিয়া দিবেন, নাক্সভোম আর সালফার দিবেন, ৪ টা একসাথে দিবেন। তো না কোনটা না কোনটা তো লেগেই যাবে। নো, নো, নো। তাহলে আপনাকে এতক্ষণ কি আলোচনা করলাম, তার কোন ফলই আমি পাবো না। এবং ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যারের কোন পরামর্শই আপনার কাজে লাগবে না। তার লেকচার আপনার জন্য বৃথা। তার ভিতরে একটি ওষুধের চিত্রই ফুটে উঠছে এই সময়ে। হতে পারে আরো কয়েকটা ওষুধ পরবর্তীতে লাগবে রোগ আরোগ্যের জন্য। কিন্তু এই মুহূর্তে একটি ওষুধের চিত্রই ফুটে উঠবে। এইটাই আপনাকে খুঁজে বের করতে হবে। দূর অত পড়াশোনা কে করবে? একটা ওষুধ কে খুঁজে বের করবে? ৪ টা ওষুধের চিত্র দেখছি, ৪ টা ৪ বেলা খেলেই তো হয়ে গেল। কিংবা ৪ টা একসাথে মিশে গেলেও তো হয়ে গেল। একটা কাজে লাগবে, বাকিগুলা কাজে লাগলো না। এটা হোমিওপ্যাথি না। এটা হাস্যকর। তাই প্রিয় উপস্থিতি, আমি যে ওষুধগুলা লিখে দিচ্ছি, উম এ
নোটগুলা দিচ্ছি এবং রেকর্ডগুলা দিচ্ছি। আমি রেকর্ডটা ক্লোজ করি, অন্য মোবাইলে করতে হয় তো। প্লিজ 54 মিনিটের রেকর্ড হলো, রেকর্ডটা দিয়ে দেবো। এগুলো ছোট ওষুধ। আমি চেয়েছিলাম, গতদিন বলেছিলাম যে আমি ওই ন্যাট্রামিউন পালসিটির আলোচনা করবো, আসলে দেখলাম যে আজকে অর্ধেক হবে, আবার রমজান মাসে অর্ধেক হবে। আলোচনাটা খুব বেশি করে আমি মজা পাবো না অডিয়েন্স যদি না থাকে, এজন্য এটা করব পরে। আগে আরো কিছু গুরুত্বপূর্ণ ওষুধ আছে যেটা সবসময় লাগে, সেই বিষয়গুলো আমি আলোচনার শেষে ওইগুলা একটা সময় করব, সব ওষুধই করবো। তো সিরিয়ালি এটা শুরু করছি আর কি। তো তাহলে এখন এই অ্যাকোনাইট নেবুলাসের উপরে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলেন প্লিজ। আমি একটু নোটিশ আছে, নোটিশটা আমি একটু দেখি। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। আচ্ছা, নোটিশটা হলো, আমি বলে নেই, কোশ্চেন রেডি করতে থাকেন। রমজান মাস উপলক্ষে ক্লাস সকাল 9টা 30 মিনিট বা 11টা, ক্লাস রেকর্ড থাকবে, নোট দেওয়া হবে। যারা অনুপস্থিত থাকবেন, জি জি একটা কথা বলবো, জি বলেন। এই ক্লাসটা 11টার দিকে নিলে বেশি ভালো হয়। আমরা জি যারা 11 মহিলারা আছি আমাদের একটু কাজ টাজ থাকে বাসায়, একটু জি সেরে টেরে নিতে। জি 11টায় প্ল্যান করেছি, 11টায় প্ল্যান করেছি আর কি। জি ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমি নোটিশ গুলো, কয়েকটা নোটিশ আছে, আমি একটু বলে নিই। তো রেকর্ড থাকবে, যারা অনুপস্থিত থাকবেন তারা গ্রুপে প্রশ্ন রাখবেন। কারো কোনো কোশ্চেন থাকতে পারে, তাই না? এই ক্লাসে সবাই তো উপস্থিত থাকবেন না, সারাদিনে শুনে নিলেন আমার রেকর্ডটা, আলোচনাটা। কিছু কোশ্চেন থাকলে নোট রাখবেন, পরের ক্লাসে বলবেন, তখন আমি সেটার উত্তর দেব। আর একটা বিষয়, প্রতি মাসের 7 তারিখের মধ্যে অবশ্যই আপনারা আপনাদের পেমেন্টটা দিয়ে দিবেন। আমাকে যেন কাউকে ফোন দিতে না হয়, এটা আমার কাছেও একটু বিব্রতকর মনে হয়। আপনারা যথেষ্ট সচেতন, সম্মানিত, শিক্ষিত। অবশ্যই সেটা খেয়াল রাখবেন 7 তারিখের মধ্যে। যাদের সেলারিটা একটু পরে হয় 10 তারিখ পর্যন্ত, সবার জন্য নয় তাই বলে। ৩০০ টাকা এবং বিকাশ খরচ সহ সে ৩১০ টাকা করেই দিয়ে দিবেন। কেউ চাইলে ৩০৫ টাকাও দিতে পারবেন, অসুবিধা নাই। অবশ্যই ৭ থেকে ১০ তারিখের মধ্যে পেমেন্টটা করে দেবেন কাইন্ডলি। আমি নোটিশ যদিও পাঠাবো, আমি নোটিশের অপেক্ষায় থাকবেন না, আপনারা দিয়ে দিবেন। দিয়ে পেমেন্টটা করে আপনি স্ক্রিনশট দিবেন এবং একটু লিখে দিবেন যে আমি পাঠালাম। যারা নিজের ফোন থেকে দিবেন তাহলে তো নিজেরটা পাঠালেন, আর যারা কোনো দোকান থেকে দিবেন, দোকানের শেষ নম্বরটা অবশ্যই আপনারা লিখে দিবেন। এটা কিন্তু বারবার বলার সুযোগ থাকবে না। আচ্ছা, এখানে যারা আছেন, প্রশ্ন করতে গিয়ে অনেকে পার্সোনাল হিস্ট্রি গুলা, পার্সোনাল চেম্বারের ইতিহাস কিংবা রোগী দেখার এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করতে চান, সেটা আপাতত সুযোগ থাকছে না, কারণ এটা পরবর্তীতে সুযোগ দেওয়া হবে। কিছু কিছু জিনিস দেওয়া হবে যে আপনার এই ওষুধের উপরে কিংবা আপনার অভিজ্ঞতায় শিক্ষণীয় এমন বিষয় আপনি একটু আলোচনা করেন, ক্লাসিক ওয়েতে, মিশ্রপ্যাথির ওয়েতে না। সেই সময়ও দেওয়া হবে, আপনারা করবেন। আর যেটা কোশ্চেন করবেন, অবশ্যই টপিকসের উপরে কোশ্চেন করবেন। কারণ এখানে 40-50 জন আছেন, যদি আপনারা আপনাদের মতো করে দেদারসে প্রশ্ন করেন, এলোমেলো প্রশ্ন, টপিক ছাড়া, তাহলে কিন্তু হযবরল অবস্থা হয়ে যাবে। আমাদের আসল উদ্দেশ্য চরিতার্থ হতে মানে ব্যাঘাত ঘটবে। আর আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমাকে অনেকেই ফোন দিয়ে ফেলেছেন এর মধ্যেই। তো আমি বলি যে যারা পার্সোনাল চিকিৎসা নিতে চান, তারা আমার এইটার সঙ্গে, এই কোচিং এর সঙ্গে কিন্তু চিকিৎসা দেওয়া নেওয়ার সম্পর্ক নেই। এটা মনে রাখতে হবে। এটার সঙ্গে ওটার সম্পর্ক, ওটা আলাদা পার্ট। যদি চিকিৎসা নিতে চান তাহলে পার্সোনাল আমার সঙ্গে যোগাযোগ করবেন, WhatsApp এ যোগাযোগ করবেন। আমি ২ ভাবে রোগী দেখে থাকি। একটা হলো ক্রনিক, একটা হলো আ অ্যাকিউট ক্ষেত্রে। আমি রোগী দেখার সিস্টেমটা একটু বলেই দেই, কারণ ইতিমধ্যে অনেকেই আ করেছেন। আমাকে বারবার বলতে গিয়ে একটু বিড়ম্বনায় পড়তে হয়েছে, ব্যাখ্যা দিতে হয়েছে। সেটা হলো যে ক্রনিক রোগী যেগুলা দেখি, সেগুলা একটা রোগীর আ আপনারাও দেখবেন একসময় যে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত অর্গান সম্পর্কে জানতে হবে আমাকে, এবং একটা আলাদা ফাইল তৈরি হবে তার জন্য। আ ওটা হবে। তারপরে জন্ম থেকে এ পর্যন্ত কি রোগে আক্রান্ত হয়েছিলেন সেই বিষয়গুলো থাকছে, পাস্ট হিস্ট্রি, আ এবং আপনার জন্ম বংশগতভাবে, জেনেটিক্যালি মায়ের বংশ, বাবার বংশে কারা থাকে? চাচা থাকে, ফুফু থাকে, দাদা থাকে, দাদি, আর চাচাতো ভাইরা থাকে। আর মায়ের বংশে মামা থাকে, খালা থাকে, মামাতো ভাই বোনেরা থাকে, নানা-নানী। এদের কে কি রোগে আক্রান্ত হয়েছিল, কে অল্প বয়সে মারা গিয়েছিল,
বংশে উন্মাদ আছে কিনা, বংশে ক্যান্সারের রোগী আছে কিনা, বংশে আপনার অ্যাজমা এবং আপনার ক্ষয় রোগের রোগী আছে কিনা, মানে যক্ষা রোগী আছে কিনা, আত্মহত্যার ইতিহাস আছে কিনা, এই বিষয়গুলাও আমাকে রেকর্ডে আনতে হচ্ছে। কারণ ক্রনিক রোগীর ক্ষেত্রে এই তথ্যগুলা অনেক অনেক দরকার আছে। কে কি ভ্যাকসিন নিয়েছেন, কুকুর বিড়াল কামড় দিয়েছিল কিনা, আঘাতের ইতিহাস ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে মোটামুটি 1.5-2 ঘন্টা, কখনো কখনো একটু বেশিও লেগে যায়। এই তথ্যগুলা আমাকে রেকর্ড করতে হবে প্রথমে, সময় লাগবে। আর আমার একটা সফটওয়্যার আছে, আমি সফটওয়্যার দেখি কারা সফটওয়্যার, এটাতে আমি তথ্যগুলো দিলে এবারে একটা আমাকে ধারণা দেয় কম্পিউটার। এই সব প্রসেস কমপ্লিট করতে আমাকে 3-4 ঘন্টাও সময় লেগে যায়। সেক্ষেত্রে প্রথমবার ক্রনিক ডিজিজের ক্ষেত্রে যেগুলা অনেক অ্যালোপ্যাথি রোগী চিকিৎসা শেষ করেছেন কিন্তু সঠিক প্রপার ট্রিটমেন্ট পাননি বা আরোগ্য হতে চাননি, পারেননি, অনেক টাকা পয়সা খরচ করেছেন, ব্যর্থ মনোরোধ হয়ে ফিরে এসেছেন, তাদের ক্ষেত্রেই এই ধরনের চিকিৎসাটা করা হয়, বিশেষ করে বন্ধ্যা, ক্যান্সার এই ধরনের। এছাড়া আরো ক্রনিক ডিজিজ। সেক্ষেত্রে প্রথমবার ৩,০০০ টাকা নেই আমি, প্রথমবার। পরবর্তীতে মাসিক একটা নেই ওষুধ পাঠানোর সাথে সাথে। এই আরকি। তো আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের জন্য আমি এটা নির্ধারণ করেছি যে তাদের জন্য ১৫০০ টাকা, 50% লেস। আর যদি ১ মাসের ওষুধ নিতে চায় তাহলে ২,০০০ টাকা। এবং কুরিয়ার খরচ যেটা লাগে ১০০-১৫০ টাকা লাগে, ১৫০ এটা আরকি। এই তো যদি কেউ ট্রিটমেন্ট নিতে চান ক্রনিক ক্ষেত্রে হোক, আর অ্যাকিউট ক্ষেত্রে একটু কমে যায়। মানে মাঝারি ধরনের ক্রনিক যেগুলো আছে সেগুলো একটু কমে যায় আরকি। সেইরকম ভাবে ট্রিটমেন্ট নিলে যোগাযোগ করবেন পার্সোনালি। এটা এইজন্যই বললাম যে আসলে ১ম, ২য় গ্রুপও একই রকমের বিড়ম্বনায় আমাকে কিছু পড়তে হয়েছে। প্রত্যেককে আলাদা ব্যাখ্যা দিতে গেলে দেয়া হয়। এবার একবারে বলে দিলাম যেন আপনাদের বিষয়টাও একটু মাথায় থাকলো। পরবর্তীতে আপনাদের চিকিৎসা নিতে এবং আমাকে দিতেও সহজ হবে আরকি। তো প্রিয় উপস্থিতি, আ আর কি আরেকটা আছে? আচ্ছা। তাহলে ৪ টা বিষয়ের কথা বললাম। আপনারা সে মতো অবশ্যই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আর ক্লাসের সময় ভিডিও, অডিও দুটোই অবশ্যই বন্ধ রাখবেন। যখন কথা বলবেন হ্যান্ড রেইজ করে কিংবা বলে আমার কথা বলবেন। এটুকু ছিল আমার নোটিশ। বলেন এখন কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা প্লিজ? স্যার একটু কেস টেকিং সম্পর্কে আলোচনা করলে ভালো হতো। মানে কিরকম? মানে রোগীর কেস টেকিং কিভাবে নিব? ওটা পরে আচ্ছা ওয়েট করেন। আচ্ছা, একটা কেস টেকিং কখন করতে হয় সেটা আগে বলি। সেটা হলো যে আপনি মেডিকেল সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। আপনি কেস টেকিংটা করবেন রোগীর। রোগী বলল আমার মাথা ব্যথা, আমার পেট ব্যথা। এখন মাথার কি জিজ্ঞেস করতে হবে আপনাকে? আমি ভয় পাই। ভয়ের কোন বিষয়গুলো আপনাকে নিতে হবে রোগীর কাছ থেকে? ভয়ের কোন সাইট আছে? কতগুলা ক্লাসিফিকেশন আছে, শাখা-প্রশাখা আছে সেটা তো জানতে হবে। সেটা কোত্থেকে জানবেন? মেডিকা জেনে জানতে হবে। তারপরে মাথা ব্যথা আছে। মাথার কোথায় ব্যথা হয়? ডানে, বামে, দপদপ করা ব্যথা, নাকি হাতুড় মারার মতো ব্যথা, নাকি চেপে ধরার মতো ব্যথা, নাকি ছুরি দিয়ে আঘাত করার মতো ব্যথা? ব্যথাটা কখন হয়? দিনে না রাতে? ব্যথা হলে কি আলো ভালো লাগে নাকি অ্যা অ্যা অন্ধকার ভালো লাগে? এই যে ব্যাপারগুলা, এগুলো আপনি জানতে হবে তো। না হলে আপনি কেস টেকিংটা নিবেন কি রোগীর কাছ থেকে? জানবেনটা কি রোগীর কাছ থেকে? আপনাকে তো রেপার্টোরাইজ করতে হবে। এই তথ্যগুলা নিয়ে আবার। কারণ যেটা রোগী বলবে সেই তথ্যটা তো আপনার জানাই নেই যে রোগী বলছে আমি যখন হাঁটি মনে হয় যে রাস্তার মানে মাটি থেকে ২ ফিট উঁচু দিয়ে হাঁটছি। আপনি তথ্যটা জানেনই না। এই ওষুধটা আপনার পড়াই নাই। আপনি কি করে কেস টেকিং নিবেন তার? আমির হামজা ভাই একটু প্লিজ আমি এর উত্তর দিয়ে নিই। নিতে পারবেন না। তাহলে আপনাকে এই ওষুধগুলো জানতে হবে। তো মেডিকা এবার রেপার্টরি জানতে হবে। রেপার্টরিটা জানলেন। এরপরে আপনি একটা ওষুধ নির্বাচন করলেন। এখন রোগীর ক্ষেত্রে কি করে ওষুধ দিবেন? ওষুধটা দিবেন কতদিন পর কিভাবে দিবেন এটা জানতে হবে। আরো অনেক বিষয় আছে। ওষুধটা কিভাবে তৈরি করবেন। এটা জানতে হলে আপনাকে অর্গানো মেডিসিন জানতে হবে। অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, গাইনোকোলজি, প্র্যাকটিস অফ মেডিসিন। এই বিষয়গুলো জেনে তারপরে না আপনি একটি কেস টেকিং করতে পারবেন। আমি সব ধারাবাহিকভাবেই করব, একটু ধৈর্য ধরতে হবে। মানে আগেরটা পিছনেরটা আগে করলে এলোমেলো হয়ে যাবে। আমার একটা স্ট্র্যাটেজি আছে, আমি চেষ্টা করব সেই স্ট্র্যাটেজি মোতাবেক ধাপে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনাদের মনে এখন অসংখ্য প্রশ্ন আসবে। যে প্রশ্ন আসুক আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। জি স্যার। জি বলেন।